নমস্কার। আজকে আমি আপনাদের কাছে একজন নয় দুজনের লেখা পড়ব। তার প্রধান কারণ এই যে তারা তাদের যে জীবনীটি লিখেছেন সেটি সম্পূর্ণ নয়, অর্থাৎ তাদের জীবনের কিছুটা সময় তারা লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও এই লেখাগুলির ঐতিহাসিক মূল্য আছে। তখনকার সমাজ কীরকম ছিল তাদের এই লেখাগুলোর মধ্যে বোঝা যায়। এরা দুজন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের, মিল শুধু এক জায়গায় যে তারা পূর্ববঙ্গের লোক এবং দুজনেরই বাল্যবিবাহ হয়। শুরুতে একটা কথা বলে রাখি যে আমি অনেক চেষ্টা করেও এদের দুজনের কোনো ছবি পাইনি, তাই জন্যে এদের লেখাটাই আপনাদের কাছে পড়ে শোনাব। প্রথমজন হলেন আমোদিনী দাশগুপ্ত। এর সম্বন্ধে বেশি কিছু পাওয়া যায় না। 1990 সালে তার এই যে স্মৃতিকথাটি তিনি লিখেছিলেন আমার জীবন কাহিনী বলে, সেটি এক্ষণ পত্রিকায় বেরোয়। যেটুকু জানা যায় সেটা হচ্ছে তিনি খুলনা জেলার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1873 খ্রিস্টাব্দে তার মামার বাড়িতে। 11 বছর বয়সে তার বিয়ে হয়, আর তার বাবা মারা যাবার কয়েকদিন আগেই তার বিয়ে হয়। চলে আসি তার লেখায়। আমার এই হতভাগ্য জীবনের কাহিনী কিঞ্চিত লিখিতে বাসনা করি, কিন্তু আমি লেখাপড়া কিছু জানি না। ছোট সময়তে বাল্যশিক্ষা পড়িয়াছি এবং বানান শিখিয়াছি, এই পর্যন্ত আমার বিদ্যা। এই বিদ্যা দ্বারা জীবনী লিখিতে যাওয়া বাতুলতা সন্দেহ নাই, কিন্তু অতীব দুঃখে পড়িয়া জীবনের ভার বহন করা অসাধ্য বোধ করিতেছি। তাই মনে করিলাম যাহা হয় একটা লিখিয়া ফেলি। যদি কখনো কোনো পাঠক পাঠিকার হাতে আমার এই বৃথা জীবনের কাহিনী পড়ে এবং পাঠক পাঠিকাগণ সদয় হইয়া দুঃখিনীর অতীত ও বর্তমান জীবনের কাহিনী পাঠ করিয়া অন্তত একজন পাঠিকার মনে অভাগিনীর প্রতি সহানুভূতি আসে, তবে এই অসার জীবনকে ধন্য মনে করিয়াই এই অকিঞ্চিতকর জীবনের কাহিনী আজ লিখিতে আরম্ভ করিলাম। কুলীন বলে আমোদিনী, তার বাবা সবাই মামার বাড়িতেই থাকতেন, আর এখানেই তারা 2 বোন ও 6 ভাই ছিলেন, সবাই এখানেই জন্মান। আমোদিনীর মামারা জমিদার ছিলেন, কিন্তু আমোদিনীর যখন 10 বছর বয়স তখন ওদের জমিদারি নিলাম হয়ে যায়। অতএব মা যদিও সেইখানে ছিলেন মামার বাড়িতেই, কিন্তু তাদের সংসার আলাদা হয়ে যায় ও মাই সেখানে তাদের কর্ত্রী, মানে নিজের সংসারে তিনি কর্ত্রী ছিলেন, আর তার কথার ওপরে কেউ কোনো কথা বলতে পারতো না। আমোদিনীর মনে হতো যে তার মা তাকে ভালোবাসতেন না, মানে বাকি ভাই বোনদের যতটা ভালোবাসতেন তাকে অতটা ভালোবাসতেন না। আমার মা বড় টাকা ভালোবাসিতেন। আমার সে সময় মেয়ে বেচিয়া টাকা লইবার নিয়ম ছিল। কুলীনের মেয়ে হইলে তো কথাই ছিল না। আমি কুলীনের মেয়ে, তাহাতে চতুর্থ পক্ষে আমাকে দিয়া তো প্রচুর টাকা পাইবার আশা। বিশেষত আমি সুন্দরী ছিলাম। আমার মা লোভ সম্বরণ করিতে পারিলেন না। আমার চতুর্থ পক্ষের বরের সঙ্গেই বিবাহ স্থির করিলেন। আমার এই বিবাহে মধ্যম দাদা আপত্তি করিয়াছিলেন, কিন্তু মা তাহা শুনিলেন না। ছোট মাতুলের সঙ্গে একমত হইয়া 700 টাকা পণ লইয়া বিবাহের দিন ধার্য করিলেন 22শে জ্যৈষ্ঠ। পূর্বে নিয়ম ছিল বিবাহের কথা ঠিক হইলে পাত্রীর বাড়ি বসিয়া উভয় পক্ষের লোক একত্র হইয়া দেনা পাওনা সম্বন্ধে একটা লেখাপড়া করিত। তাহার নাম ছিল পাতিপত্র। আমার বিবাহের পাতিপত্র যে রাত্রে হয়
তাহার পরের দিন পিতার ব্যারাম বৃদ্ধি হইয়াছিল। মা তাহাতেও বিবাহ বন্ধ করিলেন না। মা মনে করিলেন, বাবা মারা গেলে আমার বিবাহ 1 বৎসরের মধ্যে হইতে পারিবে না। যাহার সঙ্গে সম্বন্ধ করিলেন তিনি চতুর্থ পক্ষের বর, কিছুতেই 1 বৎসর অপেক্ষা করিবেন না। অন্যত্র বিবাহ দিলে 700 টাকা হাতছাড়া হইয়া যায়, এত টাকা পাওয়া যায় কিনা সন্দেহ, সুতরাং এ বিবাহ দিতেই হইবে। পিতার অবস্থা খারাপ দেখিয়া বিবাহের দিন মা 19শে জ্যৈষ্ঠ ধার্য করিলেন। আমার পিতার পূর্বপুরুষের নিয়ম ছিল বাড়ি বসিয়া মেয়ের বিবাহ দিতে হইবে। বরের বাড়ি গিয়া বিবাহ দিলে তাহাকে সমাজে এক ঘরে করিত। কিন্তু অভাগিনীর অদৃষ্টানুসারে পিতার অবস্থা ক্রমশ শোচনীয় দেখিয়া মা আমার মধ্যম দাদাকে সঙ্গে দিয়া আমাকে বিবাহের 2 দিন পূর্বে বরের বাড়ি পাঠাইয়া দেন। বাবা মারা গেলে পাছে বিবাহ বন্ধ হয়, ইহা মনে করিয়াই আমাকে পাত্রের বাড়ি পাঠানো হয় এবং পিতার পূর্বপুরুষের নিয়মের অন্যথা করিয়া আমাকে পাত্রের বাড়ি পাঠাইয়াছেন বলিয়া পাত্রের নিকট আরও 300 টাকা দাবি করেন। আমার বিবাহার্থী ভদ্রলোক বাধ্য হইয়া সে 300 টাকা মাকে দেন। সুতরাং আমার দান হইল 1000 টাকা। 1000 টাকা পণ লইয়া আমার মা 11 বৎসরের মেয়েকে 43 বৎসরের বয়সের চতুর্থ পক্ষের বরের নিকট বিক্রি করে। 19শে জ্যৈষ্ঠ আমার শ্বশুরবাড়ি বসিয়া বিবাহ হইয়া যায়। বিয়ের 9 দিন পর আমোদিনীর বাবা মারা যান। শ্বশুরবাড়িতে চতুর্থী করে আমোদিনী বাপের বাড়িতে শ্রাদ্ধের 2 দিন আগে আসেন। এসে শুনলেন যে যখন বাবা শুনতে পেলেন যে মেয়ের বিয়ে দেয়া হচ্ছে, তাকে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে তিনি এতটাই তাতে দুঃখ পেয়েছিলেন এবং সেই দুঃখে তিনি সেই যে অজ্ঞান হলেন আর তার জ্ঞান ফেরেনি। আমোদিনী তার স্বামী চন্দ্রকুমার কবিভূষণের কথা বলছেন। 43 বছরের চন্দ্রকুমার বিদ্বান ছিলেন, দেখতে শুনতেও ভালো ছিল, কিন্তু তিনি একটু রাগী প্রকৃতির ছিলেন। আর তিনি চাইতেন যে আমোদিনী তার সঙ্গে স্ত্রী সুলভ ব্যবহার করে, কিন্তু উনি তো ছোট মেয়ে, কিছুই বুঝতেন না। তাই যখন তিনি বিছানায় শুতে আসতেন আমোদিনী চোখ বুজে ফেলতেন। যেদিন তিনি না থাকিতেন আমি যেন হাঁপ ছাড়িয়া বাঁচিতাম। আমি ছোট সময় বড়ই নির্বোধ ছিলাম, এত নির্বোধ ছিলাম যে আমার সেই দিন মনে করিয়া আমি নিজেই লজ্জিতা ও আশ্চর্যান্বিতা হই। সমবয়সী মেয়েরা যাহা বুঝিত আমি তাহার শতাংশের 1 অংশও বুঝিতাম না। বোকা ছিলাম বলিয়া পদে পদেই ঠকিতাম, স্বামীর নিকট লাঞ্ছিতা হইতামই, পরিবারবর্গ যাহার যাহা ইচ্ছা সে তাহা বলিত। আমাদের শ্বশুরবাড়িতে অনেক লোক ছিল, তার আগের 3 পক্ষের সন্তানেরা ছিল, তারপর বাড়িতে টোল ছিল বলে ছাত্ররা, আর শাশুড়ি বয়স্কা ছিলেন। অনেক কাজ, অনেক রান্না করতে হতো, কিন্তু আমোদিনী তো ছোট মেয়ে, কিছুই পারতেন না। বিবাহের সময় সপত্নীদের বস্ত্র অলঙ্কার যাহা ছিল সমস্তই আমাকে উনি দিয়াছিলেন। তাহা দেখিয়া আমার ছোট জায়ের এবং বড় সপত্নীর ছোট অতিশয় হিংসা হইয়াছিল। আমার স্বামীর মন জোগাইতে আমি জানি না বলিয়া স্বামী রাগ করিয়া বাড়ি হইতে যাইবার সময় কতক বস্ত্র অলঙ্কার সঙ্গে নিয়া যান, কতক আমার শাশুড়ির নিকট রাখিয়া যান, বলিয়া যান যে উহাকে এই সকল জিনিস দেব না, ছেলেদের বিবাহ দিয়া বধূদিগকে দিব। এই চন্দ্রকুমার কবিভূষণ ছিলেন ত্রিপুরার রাজবংশের রাজবৈদ্য, উনি ওখানে চলে গেছিলেন। এই ঘটনাতে পরিবারবর্গ প্রায় সকলের মনেই প্রচুর আনন্দ বোধ হইল, বিশেষ আমার ছোট জায়ের। সে গর্ব করিয়া বলিতে লাগিল, দিবে না বেশ করিয়াছে, উহাকে দিবে কেন, ও লোপুরার মুখী,
তুই মনে করিয়াছিস তোকে বিবাহ করিয়া আনিয়াছেন, আমরা যেমন তুইও সেই প্রকার একজন? ওলো তা নয়, তোকে যে বড় ঠাকুর ঢেমনি রাখিয়াছেন, তোকে ওসব গহনা কাপড় দিবেন কেন? ও সকল গহনা তাহার ছেলের বধূরা আসিয়া পরিবে, তুই কি ও সকল গহনা পরিবার উপযুক্ত? ক্রমেই ছোট জায়ের অত্যাচার বাড়িতে লাগিল। তাহার প্ররোচনায় শাশুড়ি ও শিশুরাও আমার প্রতি সর্বদা কটূক্তি প্রয়োগ করিত। ক্রমে এমন দাঁড়াইল যে প্রত্যেক মুহূর্তে আমি মৃত্যু কামনা করিতাম। অত্যাচারের মাত্রা যখন অসহ্য হইত, তখন আমি দু একটি কথা বলিতাম। তাহার ফল হইত এই যে ছোট জাত তাহার স্বামীর নিকট যাহা বলিতাম তাহা 10 গুণ বানাইয়া নানাবিধ মিথ্যা কথা বলিত। দেবর সেই কথা বিশ্বাস করিয়া কোনো সময় আমাকে গালাগালি করিতেন, কোনো সময় বা ধাইয়া মারিতে আসিতেন। স্বামী বাড়ি হইতে যাওয়ার পর ছোট যা আরও চতুর্গুণ বাড়িয়া উঠিল। স্বামী বস্ত্রাদি নিয়া গিয়াছেন বলিয়া বাড়ির কর্তার ছোট দেবরও আমাকে বৎসরে 2 জোড়া কাপড়ের অতিরিক্ত দিতেন না। 2 খানা কাপড় একত্র পরিলে ময়লা হইলে ধোপার বাড়ি দিয়া কি পরিব, সেজন্য 1 খানা কাপড় পরিতাম। স্নান করিয়া শীতের সময় কাহারও 1 খানা গামছা লুকাইয়া পরিয়া কাপড়খানা শুকাইয়া লইতাম, লুকাইয়া গামছা পরিতাম, কেননা যাহার গামছা পরিব সে জানিতে পারিলে গালাগালি করিত। গরমের দিন ভিজা কাপড়েই থাকিতাম। যখন খুব বৃষ্টি পড়তো আর তিনি যখন বলতেন যে এখন বৃষ্টি পড়ছে কি করে জল আনবো, তখন ছোট যা খুব গালাগালি করতেন। আর যদি আবার ভিজে ভিজে জল আনতে যেতেন, তখন উনি বলতেন লোক দেখিয়ে কাজ হচ্ছে। বছর 4 এইরকম যায়, তারপর তিনি স্বামীর কাছে যান। এই সময় হইতে আমার একটু একটু বুদ্ধি সঞ্চার হইতে লাগিল। এখন আমি অনেকটা বুঝিতে পারি এবং স্বামীর মন জোগাইয়া চলিতে পারি। লোকে কথায় বলে যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানা দূর হয় না, আমার কপালেও তাই। সতীনের ভাই আছে বেশ, আমি তাহাকে আপন মার পেটের ভাইয়ের মতনই আদর যত্ন করি, সেও আমাকে মুখে ভালোই ভাব দেখায়। দিনগুলি সুখেই কাটিতে লাগিল। পুজোর সময় আমার সতীনের ছেলে বাড়ি গেল, ছাত্রও বাড়ি গেল, সঙ্গে রইল সতীনের ভাই। স্বামী প্রায় সময় রাজবাড়িতে থাকিতেন, বাসায় আমি আর সতীনের ভাই থাকিতাম। চাকর তাহার কাজকর্ম সারিয়া এদিক সেদিক বেড়াইতে যাইত। খালি বাসা পাইয়া আমার সতীনের ভাই নানাবিধ অন্যায় আবদার আরম্ভ করিল। আমি তাহা শুনিতাম না বলিয়া প্রায় তাহার সঙ্গে আমার বিবাদ হইতে আরম্ভ হইল। ক্রমে এমতো অবস্থা দাঁড়াইল যে আমি আর সহ্য করিতে না পারিয়া স্বামী বাসায় আসিলে তাহার নিকট কাঁদিয়া পড়িতাম এবং অত্যাচারের কথা বলিতাম। স্বামী তাহাকে ডাকিয়া গালাগালি করায় হতভাগা আমার নামে নানাবিধ মিথ্যা কথা বলিতে লাগিল। স্বামী তাহা বিশ্বাস না করিয়া তাহাকে দূর করিয়া দিলেন। শ্রাবণ মাসের 10 তারিখে আমার একটি পরমা সুন্দরী কন্যা জন্মিল। ইহাতে সকলেরই মনে অপার আনন্দ হইল। আনন্দের কারণ আমাদের বাড়িতে ছোট জায়ের 1 মেয়ে ব্যতীত আর মেয়ে নাই, বাসায়ও কোনো ছেলেপিলে নাই, কাজেই আমার মেয়ে হওয়াতে সকলের পরমানন্দ হইল। আশ্বিন মাসে আমার স্বামী প্রচুর টাকা পাইলেন। আমরা সকলে বাড়ি আসিলাম। আসিয়া পরিবারবর্গের নিকট কত আদর পাইলাম, কারণ কি তাহা ভগবান জানেন। এক সময় আমোদিনী গুরুতর অসুস্থ হলেন। অনেক দিন ভুগেছিলেন, কিন্তু তারপরে তার স্বামীর চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন। তার বছর 1.5 পরে ওর আরেকটি মেয়ে জন্মায়। 2 জন ছোট বাচ্চা, সংসারের সব কাজ, তখনও তিনি খুব দুর্বল ছিলেন বলে তাই জন্যে শাশুড়ি এলেন দেখাশোনা করতে, এবং সেই সময় তার সতীনের ছেলের বউও তিনিও ছিলেন। কিছুদিন পরেই শাশুড়ি এবং সেই সতীনের ছেলের বউ তারা একদিকে হয়ে আর আমোদিনী অন্যদিকে, তাদের দুপক্ষের নানান ঝগড়াঝাঁটি এ সমস্ত হচ্ছিল। আর সেই সময় চন্দ্রকুমার খুব ব্যস্ত ছিলেন, তার কারণ সেই সময় তিনি ত্রিপুরার রাজবংশের ইতিহাস রচনা করছিলেন। সকালবেলা 11টা-12টার মধ্যে চলে যেতেন, আর রাত্রির 1টা বেজে যেত তার চলে আসতে। এরপরে
তার কয়েক পাতা জুড়ে তিনি তার শরীর খারাপের কথা, তার বারবার সন্তান হওয়া, এরপরে যমজ ছেলে হয়েছিল, তার একটি ছেলে মারা যায়, তারপরে অনর্গল রক্তস্রাব, এইরকম ধরনের শরীর খারাপ হওয়া, এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, তাছাড়া বেশ কয়েক পাতা জুড়ে তিনি তার এই সমস্ত অশান্তির কথা লিখেছেন। এরপর যখন তিনি তার শ্বশুরবাড়িতে ছিলেন, মেয়েদের বিয়ের কথাবার্তা চলছে, আর সেই সময় তার স্বামী চন্দ্রকুমার তাকে একটা চিঠি লিখলেন ওখানে যাবার জন্যে। তিনি খুব অসুস্থ ছিলেন, তাকে ওই সময় তার কাছে ডেকে পাঠালেন। চিঠিতে লিখছেন, আমার বড় অসুখ, তুমি ছেলে মেয়ে নিয়ে আমার ছোট ভাইকে সঙ্গে করিয়া সত্তর চলিয়া আসো। আমি দেবরকেই পত্র দেখাইলাম। তিনি বলিলেন যে এখন গেলে যাতায়াতে অনেক টাকা খরচ হবে, তাহলে মেয়েদের বিবাহ আর এই বৎসর হইতে পারিবে না। তদপেক্ষা তুমি লিখিয়া দাও, তিনি ছুটি নিয়া বাড়ি আসুন, একেবারে মেয়েদের বিবাহ দিয়া জ্যৈষ্ঠ মাসে বাসায় লইবেন যাইবেন। দেবরের বর্ণিত সকল কথা আমি স্বামীকে লিখিয়া জানাইলাম। উত্তরে স্বামী লিখিলেন, আমার মেয়ের বিবাহ আমি মরিলে কে দিবে? আমার অবস্থানুসারে এখন ছুটি দিতে পারিব না। শুশ্রূষা করার লোকের অভাবে বড়ই কষ্ট পাইতেছি, তুমি সত্তর এখানে আইসো। এই পত্র পরিবারবর্গকে দেখাইলাম। আমার ছোট দেবর বলিলেন, আমি সম্প্রতি ঢাকা না যাইয়া পারি না, তুমি বাড়ি হইতে কাউকে নিয়ে আগরতলা যাও। তিনি ঢাকা চলিয়া গেলেন। আমি একথা স্বামীকে লিখিয়া জানাইলাম। ইহার পরের দিন ডাকে যে পত্র আসে তাতে লেখা থাকে, আমার এই পত্র শেষ পত্র, আমার আর লিখিবার শক্তি নাই, জানিয়া যা হয় করিবা। আমি স্ত্রী জাতি, পরাধীন, অনন্য পায় হইয়া অবলার সম্বল রোদন করিয়া দিন রাত্রি কাটাইতে লাগিলাম। পরের দিন ডাকের দুই পত্র আসে। এক পত্র ঢাকা হইতে, আমার ছোট দেবর লিখিয়াছেন, এইমাত্র টেলি পাইয়া আমি আগরতলা চলিলাম, দাদার অবস্থা ভালো না, বাড়িতে যে কেহ থাকে বধূ ঠাকুরানীকে নিয়ে আগরতলা যাও। ছোট যা বললেন, কি করিবে? এই প্রকার সংবাদ পাইয়া নিশ্চিন্ত থাকিবে কি রূপে? তুমি চলিয়া যাও। রাস্তায় দুদিন অতি যাতনার সহিত কাটাইয়া তৃতীয় দিবস মধ্যাহ্নের সময় বাসায় আসিয়া পৌঁছাইয়া দেখি স্বামীর অবস্থা সংকটাপন্ন। আমাকে বলিলেন, তুমি আসিয়াছ? আমি মনে করিয়াছিলাম আর বুঝি দেখা হইল না। চলে তো এলেন, কিন্তু এসেও শান্তি নেই। তার ছেলে মেয়েরা ছোট ছোট, অনবরত তারা কান্নাকাটি করে। তো দেওরের ছেলে খুব বিরক্ত হয়ে তাদের মারধর করে। এরকমভাবে 10-12 দিন পরে আবার একটু সুস্থ হলেন। তারপরে আবার মেয়েদের বিয়ের কথাবার্তা আবার আরেকবার আরম্ভ হলো, কিন্তু হাতে তখন টাকা পয়সা নেই। সংসারও খুব কষ্ট করে চালাতে হয়। বেতনের যে টাকাটুকু সেটুকু শুধু রোগীর পথ্য আর কোনো রকমে চলে। একমাত্র ভরসা এখন রাজামশাই। তখন উনি বাধ্য হয়ে চন্দ্রকুমারকে বললেন যে যেন রাজামশাইয়ের কাছে একটু টাকার জন্যে একটু ওর কাছে টাকা চান। রাজামশাই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 1 মাস ধরে তিনি যাচ্ছেন আর খালি হাতে ফেরত আসছেন। অবশেষে টাকা পাওয়া গেল। রাজামশাই মাত্র 100টি টাকা দিয়েছিলেন। 2 মেয়ে ও 2 দেবরপুত্রের বিবাহ হইয়া গেল। বিবাহের পূর্বে পরিবারস্থ সকলেই আমার স্বামীর কথা বলিতে লাগিল যে বুড়া যখন কন্যাদান করিতে বসিবেন না জানি কত সুন্দর দেখাইবে। স্বামী কিন্তু তাহার বিপরীত করিলেন। স্বামীর বড় ছেলে নিঃসন্তান, তাহার সন্তোষার্থে 2টি কন্যাই তাহার বড় পুত্রকে দিয়া দান করাইলেন। ইহাতে আমি মর্মে বড়ই আঘাত পাইলাম, কারণ আমার হয়তো আরো মেয়ে হইতে পারে এবং ঘরেও আরো অনেক মেয়ে আছে। মৃত স্বামীকে বাঁচাইয়া নিয়ে আসিয়াছি,
এই স্বামী জীবিত থাকিতে হয়তো আর আমি ছেলে মেয়ের বিবাহ দিতে পারিব না। আমোদিনী দুঃখ করে লিখছেন যে বিভিন্ন সময় পরিবারের লোকেরা এত স্বামীর কান ভাঙিয়েছেন, তার নামে এত মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছেন যে স্বামী ভীষণ রেগে থাকতেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করতেন। আমার বুক ফাটিয়া যায়, তবুও মুখ ফুটিয়া বলিবার উপায় নাই। অনেক সময় মনে হইতো যে ঝাঁপাইয়া গিয়া স্বামীর বুকে পড়ি, কিন্তু স্বামীর দিকে চাহিলেই কেমন অভিমান আসিত যে আমি কেন ঝাঁপাইয়া পড়িতে যাই, স্বামী আপনি আমাকে বুকে টানিয়া লইবেন। স্বামী কিন্তু ফিরিয়াও চাইতেন না। তখন মনের আকাঙ্ক্ষা মনে দমন করিয়া স্বামীর দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া থাকিতাম। হায়, অভাগিনীর সে অভিমান আজ কোথায়? লোকে মনে করিত আমার বৃদ্ধ স্বামীকে আমি তুচ্ছ করি, তাই আমাদের মনোমালিন্য। ভগবান জানেন আমি আমার বৃদ্ধ স্বামীকে কত ভালোবাসিতাম ও কত ভক্তি করিতাম। আমোদিনীর তার লেখার শেষের দিকেও অনেক দুঃখ করছেন এবং বলছেন যে তিনি স্বামীকে সত্যি ভীষণ ভক্তি করতেন এবং একসময় তার পায়ের পা ধুয়ে তার জল অর্থাৎ চন্দ্রামৃত খেতেন, কিন্তু পরে তাদের দুজনের যখন মনোমালিন্য এত বেড়ে যায় তখন এই সমস্ত বন্ধ হয়ে গেছিল। আর তার ছাত্র যারা থাকতো তাদের নামেও পরিবারের লোক আমোদিনীর নামে নানান কুৎসা করে স্বামীর কাছে বলতেন, আর কত পুত্রই দেখিব, ওই ধরনের নানান কথা। এবং আমোদিনীর তাতে প্রচণ্ডই দুঃখ হতো, দুঃখ কষ্টের মধ্যেই তার দিন কাটছিল। তিনি বলছেন যে এমন একটা সময় হলো যেখানে দুজনে বাক্যালাপ বন্ধ, স্বামী তার নিজের মতন থাকেন, উনি ওর নিজের মতন। এরকমভাবেই কয়েক বছর কাটলো এরকম কষ্টে, কিন্তু উনি বলছেন যে অগতির গতি তো ভগবান, ভগবান তাকে হঠাৎ যেন কল্পনা আশীর্বাদ দিয়ে দিলেন। তিনি তখন কল্পনার জগতে বিচরণ করতেন এবং কল্পনার জগতে তিনি আনন্দ খুঁজে পেলেন। এইভাবে এরকম অসমাপ্তভাবেই তার লেখাটি তিনি শেষ করেছেন। এবারে যার লেখা পড়ব তার নাম মনদা দেবী দাশগুপ্তা। তিনি এই স্মৃতিচারণটি করেছিলেন তার শৈশবের কথা লিখে, আর কারণ এটাই ছিল যে তার নাতি তাকে একটি ডায়েরি উপহার দেয় এবং তাকে বলে যে ছোটবেলার কথা লিখতে, তো তাইতে তিনি লিখেছিলেন। আর তার লেখার 1 বছরের মধ্যে মাসিক বসুমতীতে তার এই লেখাটি জনৈকা গৃহবধূর ডায়েরি এই বলে বেরোয়। আর পরবর্তীকালে এক্ষণ পত্রিকায় এটির পুনর্মুদ্রণ হয়। মনদা দেবী দাশগুপ্তার এই লেখাটি মাসিক বসুমতীতে যে বেরিয়েছিল তার পেছনে কিন্তু সৈয়দ মুজতবা আলীর হাত ছিল। তিনি আসলে তার নাতির বন্ধু ছিলেন এবং তিনি জোর করে প্রায় এটি বসুমতীতে ছাপান এবং তার মুখবন্ধ তিনি লেখেন। মনদা দেবী দাশগুপ্তা জন্মেছিলেন বিক্রমপুরের সোনারং গ্রামে। তার বাবা ছিলেন ডাক্তার, খুব অল্প বয়সে বাবাকে হারান। তারা 2 বোন ছিলেন, কোনো ভাই ছিল না। আর তিনি তার ঠাকুরদার বাড়িতে, ঠাকুরদা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার বাড়িতেই তার ছোটবেলা কাটে। আর সেই বিরাট বাড়ির তিনি বর্ণনা করছেন। সেই 36খানা ঘর সংযুক্ত বাড়িখানার একটু পরিচয় দেওয়া আবশ্যক মনে হয়। বাড়িখানা বহু খণ্ডে বিভক্ত ছিল। বাড়ির সর্বপ্রথমে বাড়িরক্ষক মুসলমান সর্দারদের। এখন তাহা ভাবিতে বা বলিতে যেন মনে কত ব্যথা বেদনায় হৃদয় ভরিয়া যায়।
তখন সেই মুসলমানদের তত্ত্বাবধানে গৃহস্থেরা ধন প্রাণ এমনকি মান সম্মানকে গচ্ছিত রাখিয়া নিরুদ্বেগে কর্মস্থলে বা জমিদারি রক্ষার্থে দূর দূরান্তে নিশ্চিন্ত মনে চলিয়া যাইতে কিছুমাত্র দ্বিধা বোধ করিতেন না। তারপরে দূর দূরান্তের অপরিচিত অতিথি অভ্যাগতদের থাকা ও রান্না খাওয়ার ঘর, তারপরে দুর্গা মণ্ডপ, বৈঠকখানা ইত্যাদি ঘর, তারপরে খণ্ডেই ঠাকুর চাকর মালি ইত্যাদি থাকিবার ঘর, এরপরে গৃহদেবতা লক্ষ্মী গোবিন্দ নারায়ণ শালগ্রামের বাসগৃহ অর্থাৎ গোসাই মণ্ডপ, তার ভিতর বাড়ির মস্ত বড় আটচালা ও চৌচালা ঘর ইত্যাদি, ও সর্বশেষ খণ্ডে রান্না খাওয়া জল পরিষ্কারের কলের ঘর, অর্থাৎ ওই ঘরে কাঠের ফ্রেমে আটা থাক থাক করা উঁচু উঁচু মঞ্চের মতো দাঁড়ানো থাকিত এবং এক একটি থাকে বড় বড় হাঁড়ি ফুটা করিয়া রাখিয়া তাহাতে যথা নিয়মে জল কয়লা ও বালি রাখা হইত। বড় হইয়া জানিয়াছিলাম ইহা নাকি আমাদের পিতার ব্যবস্থা মতো স্বাস্থ্যের জন্য করা হইয়াছিল। কলঘরের একদিকে দাসী চাকরানীদিকে থাকা ও শোয়ার ব্যবস্থা ছিল। তাছাড়া চাউলের ঘরটিকে অধিক করিয়া স্মরণের দু একটি বিশেষ কারণ ছিল। সে ঘরটি কোলাহল হইতে নিজেকে একটু দূরে রাখিয়া বউ ঝিদের আড্ডা জমাইবার পক্ষে খুবই সুবিধা করিয়া দিয়াছিল। কারণ কাজকর্মের পরে অথবা কাজকর্মের মধ্যে বউ ঝিরা ওই ঘরখানাতে নিরুদ্বেগে ঘোমটা খুলিয়া গলা ছাড়িয়া স্বাধীনভাবে হাসি ঠাট্টা আনন্দ করিয়া খুব খুশি হইত। বয়স যদিও আমার খুবই কম ছিল, কিন্তু ওই স্বাধীনতার আনন্দটুকু যেন অংশভাগিনী হইয়া থাকিতাম। মনদা দেবী আরম্ভ করছেন তার দিদির বিয়ে দিয়ে। তিনি বলছেন একদিন বাড়ির বাইরে বাঁশ, বড় বড় বাঁশ পোতা হচ্ছে, তো সেটা দেখে তিনি মাকে এসে জিজ্ঞেস করলেন যে এটা কি হচ্ছে। তখন তার মা বললেন যে দিদির বিয়ে হবে। তো তিনি বিয়া জিনিসটা কি তা তো কিছুতেই বুঝতে পারছেন না। দিন দিনই নতুন পরিস্থিতির মধ্যে কেবল হই হল্লা করিয়াই আমাদের ছোটদের দিনগুলি কাটিয়া যাইতে লাগিল। দিন দিনই দলে দলে লোকজন, ছোট বড় বৃদ্ধা সকলেই হৃষ্টচিত্তে আসিয়া উঠানে জড়ো হইতে লাগিল। দিদিমার আদেশে চাকর ও দাসীগণ উঠান জুড়িয়া হোগলা বিছাইয়া দিত। বলা বাহুল্য এইসব লোকজন নিম্ন শ্রেণীর, বর্তমানে মুহাত্তাজির হরিজন। সকলকে যত্ন করিয়া বসিতে বলিয়া পান তেল সিঁদুর দুহাত ভরিয়া বাতাসা বিতরণ করা হইত। বিবাহের বহুদিন পূর্ব হইতেই আনন্দ ব্যবস্থার বরাদ্দ হইয়াছিল। দিদিমা উঠানে নামিয়া হাসিয়া সকলকে বলিতেন আশীর্বাদ করিয়া যেন শুভ বিবাহ নিরাপদে সম্পন্ন হয় এবং সর্বমঙ্গল হয়। গানের শেষে বাড়ি যাওয়ার সময় দুহাত ভরিয়া বাতাসা পরিবেশন করা হইত। গানের সুরটা এখনো যেন কানে লাগিয়া রহিয়াছে। অতি চিৎকার, তবে মাঝে মধ্যে শ্রুতিমধুরও ছিল না তাহা বলা চলে না। এর মধ্যে একটি খুব মজার বিষয় ছিল যে প্রতি দুইজন করিয়া জোর বাঁধা থাকিত। প্রথম এক জোর গাইয়া যাইত, পরে অপর ফের গান ধরিত। এক হাত লম্বা ঘোমটার দুদিকেও মুখোমুখি করিয়া জুড়িয়া লইয়া গান করিত। কিছুতেই তাহাদের মুখ দেখা যাইত না। গানের সুর তাদের গ্রামান্তরে যত কেন চলিয়া যাউক না, কিন্তু তাদের তেল সিন্দুরলিপ্ত মুখগুলি সকলের অদৃশ্যেই থাকিয়া যাইত। আমরা ছোটরাও সকল বিষয়ে অতি উৎসাহী, সুতরাং গায়িকাদের মুখ না দেখিতে পাইলে গান শুনিতে ভালোই লাগিত না। এদিকে ওদিকে ঘুরিয়া ফিরিয়া গায়িকাদের মুখ দেখার চেষ্টা করিয়া হয়রান হইয়া যাইতাম। ছোটবেলায় মনদা দেবী পুতুলের বিয়ে দিয়েছিলেন। তখন মা সত্যিকারের খাবার লুচি সব করে দিয়েছিলেন। এবারে উনি দিদির বিয়ে মানে ভেবেছেন ওই রকমই কিছু, কিন্তু তারপরে দেখছেন যে ক্রমশ এত লোক বেড়ে যাচ্ছে, রাস্তায় মশাল জ্বালানো হচ্ছে, চারপাশে ঝাল লণ্ঠন টাঙানো হচ্ছে। তারপরে একসময় শুনলেন জামাই আসিয়াছে, জামাই আসিয়াছে। এই কয়েকদিনেই নবাগত ছোটদের হইতে বিবাহ কি সেই জিনিসটার কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করিয়াছিলাম। সারাদিনের আনন্দ উল্লাসের পরিশ্রমে একটু রাত হইতেই কখন যে আমি অঘরে ঘুমিয়া পড়িয়াছিলাম তাহা জানিতেই পারিলাম না।
দুই দিকের কত বাজি বাজনা উলুধ্বনি হইয়া দিদির বিবাহ হইয়া গেল। আমি কিছুই টের পাইলাম না, গভীর নিদ্রায় অভিভূত হইয়াই রহিলাম। সকালে ঘুম হইতে তাড়াতাড়ি উঠিয়াই আমার মনে পড়িয়া গেল, এই দিদির না বিয়া? কেন যে এমনটি হইয়া গেল তাহা একটু বড় হইয়া চিন্তা করিয়া বুঝিতে পারিলাম। বিবাহের লগ্ন ছিল বোধহয় গভীর রাত্রে। সকালবেলা তাড়াতাড়ি দিদির খোঁজে বাহির হইয়া দেখিতে পাইলাম মস্ত বড় ঘরখানাতে অনেক লোক ভিড় করিয়া রহিয়াছে। আমিও সে ঘরে ভিড় ঠেলিয়া ঢুকিয়াই দেখিতে পাইলাম একখানা নূতন তোষক লেপ বালিশের বিছানার একপাশে দিদি লাল টুকটুকে কাপড় পরিয়া সেই গান গাহিবার দলের বউদের মতো মস্ত বড় এক হাত লম্বা একটি ঘোমটা দিয়া বসিয়া রহিয়াছে। আমি আর তখন এদিক ওদিক কিছুই না দেখিয়া সটান আমার এক রাশ চুল সমেত মাথাটাকে দিদির ঘোমটার মধ্যে প্রবেশ করাইয়া দিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, দিদি দিদি, তোর নালো বিয়া? সেনজি মানে দিদির বর 13 বৎসরের বালক বরশয্যায় শুইয়াছিলেন। তিনি হি হি করিয়া হাসিতেই সে ঘরের উপস্থিত সকলেই হাসিয়া উঠিল। দিদির তো বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা, বাড়ি শুদ্ধ কান্নাকাটি পড়ে গেছে। মনদা কিছুতেই বুঝতে পারছেন না। সবাই কাঁদছে দেখে তিনিও একটু কাঁদতে আরম্ভ করলেন। প্রমোদা মানে তার দিদি 11 বছর আর দিদির বর 13 বছর। তারা দুজনে শ্বশুরবাড়ি যাবার জন্যে একটা বজরা করে চলে গেলেন। সঙ্গে গেলেন ধাই পিসি, যিনি অনেক বছর ধরে তাদের বাড়িতে ছিলেন। বাবার বিয়েও উনি দিয়েছিলেন। তখনকার দিনে পদ্মা নদীর দক্ষিণ ও উত্তর পাড়ের লোকজনদের আচার ব্যবহারে অনেকটা পার্থক্য ছিল। দক্ষিণ পাড়ের বিশেষত রাজবংশের জ্ঞাতি গোষ্ঠীরা একটু বেশি বেশি সেকালের ভাবাপন্ন ছিল। উত্তর পাড়ের লোকেরা তাহাপেক্ষা অনেকটা অগ্রসর হইয়া গিয়াছিল। বিশেষ করিয়া দুপুরুষের ডেপুটি বাড়ি আমাদের তখনকার দিনেও নানা বিষয়েই চক্ষুষ্মান হইয়া গিয়াছিল। তাই দিদির সঙ্গে রাজবাড়িতে যাইয়াও ঠিক এ বাড়ির মতো অনেক কিছুই অন্য রূপ দেখিতে পাইয়া ধাই পিসি যেন একটু মন মরা হইয়া গিয়াছিল। একদিন রাত্রে পান খাইতে উঠিয়া দিদিমা ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে কাঁদিতে দাদা মহাশয়কে বলিতে লাগিলেন, রাজবাড়ির কর্তারা ঠাড়াইনদের খাটের পায়ার সঙ্গে বাঁধিয়া রাখে ও দাসীকে লইয়া খাটে শোয় ইত্যাদি। তখন অল্প বয়স, এ কথার কি যে অর্থ বুঝিলাম না, পরে বড় হইয়া বুঝিয়াছিলাম। দাদা মহাশয় তখনই বলিয়া উঠিলেন, তোমার ভয় নাই, ছেলের বয়স অল্প, বুদ্ধিমান ছেলে, উহাকে আমি নিজের কাছে রাখিয়া মানুষ করিব। কাজেও কিন্তু তাহাই হইল। দিদির বিয়ের কিছুদিন পরে ঠাকুরদার ছুটি ফুরিয়ে গেল। তখন তারা আবার তার কর্মস্থলে সবাই মিলে চলে গেল বরিশালে। ঠাকুরদার একটা বড় গ্রিন বোট ছিল, আর এই প্রথম উনি পদ্মায় মাছ ধরা দেখছেন। নৌকোয় অনেক লোক, সেখানেই রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে। আর একটা ব্যাপার লিখেছেন যে সে সময় তো খুব জলদস্যুদের উপদ্রব ছিল, ডাকাতরা এসে চড়াও হতো, লুটপাট করত। কিন্তু হাকিম সাহেবের বজরা, হাকিম সাহেবের বোট, এটা তো ওদের কিছু করার নেই। সেই তাদের জানান দেবার জন্যে জোরে জোরে বজরার হর্ন বাজানো হতো, যাতে তারা দূর থেকে বুঝতে পারে যেটা হাকিম সাহেবের বোট আসছে, আর তারা সরে যেত। আমার জীবনে সেই প্রথম পদ্মা নদীতে মাছ ধরা দেখিলাম। মাছগুলি যেন ঝুপঝাপ করিয়া জেলেদের নৌকোর মধ্যে কপাল কুটিয়া আছাড় খাইয়া আর্তনাদ করিতেছিল। সকলেই তো মহানন্দে মাতিয়া বড় ও ভালো ভালো মাছ বাছিয়া লইতে লাগিল, ঠাকুর চাকর ও বাবুরা সবাই। কিন্তু আমার মনে মনে যেন ওই মাছগুলির জন্য খুবই কষ্ট হইতে লাগিল। বিশেষ করিয়া কে যেন বলিয়াছিল, উহারা আবার মানুষ হইবে ও আমরা মাছ হইয়া জলে থাকিব, ও উহারাই আবার এমন করিয়া আমাদের ধরিয়া মারিয়া খাইবে। কথাটা যেন মনের মধ্যে একটা গভীর দাগ কাটিয়াছিল। ভাবিলাম, তবে তো আমাদের মাছ খাওয়া কিছুতেই উচিত নহে, মাছ খাওয়া খুব অন্যায় ও পাপ।
চাকর ঠাকুররা মহা আড়ম্বরে মাছগুলিকে কাটিয়া কুটিয়া সুস্বাদু করিয়া রান্না করিয়া রাখিল। ইত্যবসরে আমি ওই মাছের কথা চিন্তা করিতে করিতে ঘুমাইয়া পড়িয়াছিলাম। সেদিন আর কাঙাইলা ভাই আমাকে সেই মাছ খাওয়ানোর আনন্দ উপভোগ করিতে হইল না। কিছুতেই আমি মাছ খাইলাম না। বরিশালে ঠাকুরদার বাড়িতে এক বিশাল পুকুর ছিল। একদিন সব বাচ্চারা ওখানে জলকেলি করতে গিয়ে কেউ খেয়াল করেনি মনদা দেবী জলে তলিয়ে যাচ্ছিলেন। এরপর ঠাকুরদার অর্ডার হলো তাদের সবাইকে এখন সাঁতার শিখতে হবে। মনদা এত ভালো সাঁতার শিখে গিয়েছিলেন, এত তাড়াতাড়ি যে 7 দিনেই পুকুরের এপার ওপার করতে পারতেন। তারপর সেখানে আবার ঘোড়ায় চড়ার গল্প করেছেন। ঠাকুরদার বাড়িতে একটা বড় ঘোড়া আর একটা ছোট ঘোড়া ছিল। তো প্রায় তারই বয়সী তার ছোট কাকা বড় ঘোড়াটায় চড়তেন, আর মনদারও খুব ইচ্ছে ঘোড়ায় চড়া, কিন্তু বলতে পারছেন না। তখন উনি কি করতেন, সহিসের জন্যে বাড়ির ভেতর থেকে পান সুপুরি দিয়ে ঘুষ দিতেন যাতে সহিস ওকে ছোট ঘোড়াটায় চড়তে দেন। এইরকমই একদিন ছোট ঘোড়াটায় চড়তে গেছেন আর পড়ে গিয়ে ওর চোট লেগেছে, কিন্তু বাড়িতে কাউকে বলা যাচ্ছে না। সবাই আবার চুপি সারে আমাকে বলিতে লাগিল, ঠ্যাং ভাঙিয়া গেলে তোর বিয়া হইবে না। বিবাহের অর্থ বা মর্ম কিছুই আমার বোধগম্য ছিল না। এদিকে ছোট কাকা বেশ ঘোড় দৌড় শিখিয়া গেল। আমি অদূরে দাঁড়াইয়া ছোট কাকার ঘোড় দৌড় অতৃপ্ত নয়নে চাহিয়া দেখিতাম আর ভাবিতাম, আচ্ছা ছোট কাকার যদি ঠ্যাং ভাঙিয়া যায় তবে তো তারও বিবাহ হইবে না, আমার বেলায় ঘোর আপত্তি। মানদার ঠাকুরদা প্রথম শ্রেণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, 14 বছর বরিশালে ছিলেন। তারপর ঢাকায় যিনি ইংরেজ সাহেব ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি 6 মাসের জন্য বিলেত চলে যাবেন বলে তাদের সবাইকে ঢাকা যেতে হলো। ম্যাজিস্ট্রেটের বিশাল বাংলো ঢাকাতে, ফুল গাছ ফল গাছ প্রচুর। সেখানে একটা বিরাট কুল গাছ ছিল, সেই কুল গাছে অনেক কুল হতো, মজার গল্প লিখেছেন। কিন্তু এবার তো স্কুল যাবার পালা। ক্রমে আমার বয়সের সঙ্গে ইডেন স্কুলে যাওয়ার দিন ঘনাইয়া আসিল। ইডেন স্কুলের গাড়িখানা যথাসময়ে বড় গেটের সামনে আসিয়া দাঁড়াইয়া যায়। পূর্বাহ্নেই চটপট করিয়া মুখে ভাত গুঁজিয়া উঠিতেই কাঙাইলা ভাইয়ের ধমকানিতে আবার পাতে বসিয়া কিছু বেশি ভাত খাইতে বাধ্য হইতাম, এবং খাওয়া সমাপ্তির সঙ্গে সঙ্গেই কাঙাইলা ভাই আমাকে অতি যত্নে হাত মুখ ধোয়াইয়া আমার গুছানো বইগুলি হাতে লইয়া আমাকে গাড়িতে তুলিয়া দিয়া আসিত। আজ অন্যান্য স্মৃতির বাহুল্যের মধ্যেও কেন জানি কাঙাইলা ভাইয়ের সেই স্নেহ মমতার ব্যবহারগুলি মনে হইতেছে নতুন করিয়া। কাঙাইলা ভাই এ বাড়ির বেতনভোগী চাকর ছিল না, সে ছিল এ বাড়ির স্নেহ মমতার একজন নিকটতম অংশীদার। কাঙাইলাকে মানদার ঠাকুমা অনেক পড়াশুনো শেখাবার চেষ্টা করেছিলেন, কিন্তু ওর খালি বাসন মাজতেই ভালো লাগতো, ওর পড়াশুনো করতে ভালো লাগতো না। তারপরে এক সময় কাঙাইলার বিয়েও হলো। কাঙাইলা আর আরও বাড়িতে যারা কাজ করত তাদের সঙ্গে কীরকম সম্পর্ক ছিল তাদের বাড়ির, এবং তারা যে কত ভালোবাসতো মানদাকে বা বাড়ির সবাইকে, একটা ঘটনা থেকে বোঝা যায়। একবার লাট সাহেব বাড়িতে খাবেন, তো তার জোগাড় হচ্ছে সব। ঠাকুর ও চাকর মহলে বিরাট হইচই লাগিয়া গেল। চাঙারি ভরা ভরা মুরগি ও মাছ ইত্যাদি। ঠাকুর কাকাই রান্নায় খুব প্রশংসা পাইয়াছিলেন। আমি মায়ের ঘরের নিরামিষ ডাল তরকারি দিয়া ভাত খাইয়া মার বুকে ঘুমাইয়া পড়িলাম। নিমন্ত্রণে খাওয়া দাওয়া চুকিয়া যাইতে বেশ রাত্রি হইয়া গিয়াছিল। হঠাৎ ঘুমের ঘরে ছোট কাকার চিৎকার দিয়া কান্নার শব্দে আমার ঘুম ভাঙিয়া গেল। বুঝিলাম দিদিমা অতিমাত্রায় ক্রোধান্বিতা হইয়া হাতের পাখাখানা দিয়া ছোট কাকাকে বেদম মারিতেছেন। আমি কাঁদিয়া ফেলিলাম এবং ইচ্ছা হইল দিদিমার মারণাস্ত্রখানাকে ছিনাইয়া লইয়া আসি।
পরে দাদামশাই খুব শান্ত কণ্ঠে বলিলেন, দেখো, যে মারটা আজ তুমি ধনেশকে মারিলে, ইহা সবই আমার পিঠেই পড়িয়াছে। ধনেশের কোনো দোষ নাই, সব দোষই আমার। দিদিমা আবার রাগিয়া উঠিলেন ও বলিতে লাগিলেন, আপনার পিঠে কি করিয়া মার পড়িল, ইত্যাদি নানা কথায় কাটাকাটি করিতে লাগিলেন। মোট কথা, মুরগি ইত্যাদি সেদিনে হিন্দুর অতি নিষিদ্ধ জিনিস, তাহা আবার স্বামী ও পুত্রগণ সকলেই খাইল। ইহাতে দিদিমার রাগের কারণ যে যথেষ্ট ছিল, তাহা অস্বীকার করা কিছুতেই চলে না। এদিকে কাঙাইলা ভাইয়ের এক মহাকাণ্ড। সকলে এত সব জিনিস খাইল, কেবলমাত্র আমি বাদ পড়িব, ইহা যেন তার সহ্য হইল না। সে সব জিনিসই প্রচুর পরিমাণে পরের দিনের জন্য অতি যত্নে আমার জন্য রাখিয়া দিয়াছিল। পরদিন অতি চুপি চুপি রান্নাঘরে আমাকে ডাকিয়া লইয়া আমাকে খাওয়ানোর জন্য অতি ব্যস্ত হইয়া পড়িল। তখন আমি খুব প্রতিবাদ করিতে লাগিলাম, কিন্তু কাঙাইলা ভাই তাহা কোনো ক্রমেই গ্রাহ্য করিল না। বাধ্য হইয়া খাইলাম ও খাওয়ার পরেও ভয় ভয় যেন ব্যস্ত হইয়া পড়িলাম। খাওয়ার পরে কাঙাইলা ভাই সাবান ও লেবু দিয়া খুব পরিষ্কার করিয়া আমাকে আঁচাইয়া দিল এবং ভালো করিয়া আমাকে মুখ মুছাইয়া দিল, যেন পেঁয়াজ বা মাংসের গন্ধ না থাকে। বলা বাহুল্য, কুটি হইতে রান্নাঘরখানা অনেক দূরেই অবস্থিত ছিল, সুতরাং দিদিমা ইহা ঘুণাক্ষরেও জানিতে বা বুঝিতে পারিলেন না। কিন্তু আমি যেন চোখের মতো সারা দিন অতি অপ্রসন্নভাবে কাটাইতে লাগিলাম। কত যেন অপরাধী আমি। ঢাকায় স্কুলে পড়াকালীন মনদার অনেকের সঙ্গে পরিচয় হয়, তার মধ্যে কয়েকজন পরবর্তীকালে খুব নাম করেছিলেন। যেমন ওর বাংলার শিক্ষিকা ছিলেন মনোরমা মজুমদার, তার মেয়ের সঙ্গে মনদা পড়তেন। তার জামাই নীলরতন সরকার ডাক্তার তিনি হয়েছিলেন। আর তার সঙ্গে আবার নবকান্ত চট্টোপাধ্যায়ের দুই মেয়ে পড়ত, চারু এবং উর্মিলা। চারু পরবর্তীকালে ঠাকুর বাড়িতে তার বিয়ে হয়। মনদা দেবীর আমরা উদার মানসিকতার পরিচয় পাই, কিন্তু তার সূত্রপাত কিন্তু তার দাদামশাই। দাদামশাইয়ের প্রচুর গুণ ছিল। তার বাড়িতে গানের আসর বসতো, অনেক লোকের সমাগম হতো, অনেক আলোচনা হতো। তিনি নাতনিদের নিয়ে অনেক জায়গায় যেতেন, তার সঙ্গে নিয়ে তাদের ঘুরতেন বিভিন্ন জায়গায়। আর একটা ঘটনার কথা বলছেন যে তাদের বাড়িতে যখন গৃহপ্রবেশ হচ্ছিল, তখন পুরোহিত মশাই বলেছিলেন তার নির্দেশে ঠাকুমা ও ঠাকুরদাকে মাথায় ঘট নিয়ে 7 বার চারপাশে ঘুরতে হবে। বাড়িতে আসা অনেক অতিথি, আত্মীয় স্বজন সবাই ছিলেন তার সঙ্গে, কিন্তু যারা ঘুরছেন তাদের মধ্যে বারবার ঠাকুরদা পেছন ফিরে ফিরে কাকে যেন খুঁজছিলেন। তিনি দেখছিলেন যে বাড়িতে যারা কাজ করে, কাঙাইলা ভাই, ঠাকুর কাকা, অন্যান্য যারা বাড়িতে কাজ করে, তারাও সেখানে তাদের দলে আছে কিনা। তিনি জাতপাত কিছু মানতেন না। মনদা দেবী বলছেন যে তিনি এতটাই উদার ছিলেন যে বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হলেও তিনি চাইতেন যে বাড়িতে যারা কাজ করে তারাও যেন সেখানে উপস্থিত থাকে। মহরমে সুন্দর তাজিয়া দেখিয়ে আমরা খুব আনন্দ পাইতাম। সেখানে মাঠের মধ্যে সেদিন গরিব দুঃখীদের খিচুড়ি খাওয়ানো হইত। হাজার হাজার লোক সেদিন পেট ভরিয়া খাইয়া যাইত হুসনি দালানের কাছে মাঠের মধ্যে বসিয়া। মার কাছে মহরমের ঘটনাটি পূর্বেই শুনিয়াছিলেন। সেই নির্মম ঘটনার দিনটিকে সেদিন মনে পড়িয়া যাইত। এখন হিন্দু মুসলমানে বিবাদমান ঝগড়াঝাঁটি খুনোখুনির কথা সর্বদাই শুনিতে পাই ও জানিতেছি, তখন কিন্তু সেসবের বিন্দুমাত্র কেহ শুনিতে বা জানিতে পারে নাই। মনদা দেবী ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন, কিন্তু
উনি যে শুধু লেখাপড়ায় ভালো ছিলেন তা নয়, খেলাধুলোতেও খুব ভালো ছিলেন এবং সমস্ত কিছুতেই সব বিষয়ে উনি প্রাইজ পেতেন। দাদামশাই তাই ওকে বলেছিলেন যে তুই আমার মুখ উজ্জ্বল করছিস। একদিন স্কুল যাবার সময় দাদামশাই ওর হাতে একটা খাম দেন, দিয়ে বলেন যে ওটা যেন ক্লাসের শিক্ষয়িত্রীর হাতে চিঠিটা দিয়ে দেন। স্কুল ছুটির পরে সেই শিক্ষিকা চিঠিটা পড়ছেন। লেখা ছিল যে স্কুল হইতে আমার নামটি যেন তুলিয়া দেওয়া হয়। ব্যাস, সবই বুঝিলাম। সকলেও বুঝিয়া গেল আমার ইডেন স্কুলে পড়া খতম হইয়া গেল। মনটা যেন গুমুরিয়া উঠিল। চারিদিকে স্কুলের বন্ধু বান্ধবীরা ও স্কুলের মাস্টার মশাই, পণ্ডিত মশাই সবাই যেন দুঃখিত। আমি স্কুল ছাড়িয়া চলিয়া যাইতেছি। সবাই যেন জড়ো হইয়া দাঁড়াইয়া গেল। যথাসময় সকলের শুভাশীর্বাদ ও সমবয়সীদের ভালোবাসার বাক্য বিনিময়ের মধ্য দিয়া সবাই আমাকে ইডেনের গাড়িতে জন্মের মতো তুলিয়া দিল। মনে পড়ে গাড়িতে বসিয়া বসিয়া খুব কান্দিয়াছিলাম। যতক্ষণ স্কুল বাড়িখানা দেখা গেল অনিমেষে চাহিয়া রহিলাম। যথাসময় গাড়িখানা প্রতিদিনের নির্দিষ্ট স্থানে আসিয়া দাঁড়াইয়া গেল। ভারাক্রান্ত হৃদয় লইয়া গাড়ি হইতে নামিয়া পড়িলাম ও যতক্ষণ দেখা গেল ঘোড়া ও গাড়িখানার দিকে অনিমেষে চাহিয়া রহিলাম। এদিকে গ্রামে আসার পর মনদা দেবীর খুব মন খারাপ। ঢাকা ছেড়ে গ্রামে চলে এসছেন। মা ওর মন ভালো করার জন্যে অনেক বই কিনে দিতেন আর সঙ্গে সঙ্গে তাকে পড়াশুনোও শেখাতেন। ইংরেজি ছাড়া ইতিহাস, অঙ্ক, ভূগোল সব শেখাতেন। আর বাড়িতে তখন মনদা ছাড়াও আরও যারা ছোট মেয়েরা ছিলেন সবাইরই তখন বিয়ের কথাবার্তা চলছে। আর তখনকার দিনে বুড়ো মেয়ে বাড়িতে থাকা কীরকম ছিল তার সেই অবস্থার কথা বর্ণনা করছেন। আমার দুটি খুড়তুতো বোন ও আমার বিবাহ যাহাতে একই সঙ্গে একই দিবসে সম্পন্ন হইয়া যায় সেই জন্য খুব চেষ্টা চলিতে লাগিল। খুড়তুতো বড় বোনটির বয়স 11-11.5 বৎসর, আমার বয়স 10 ও খুড়তুতো ছোট বোনটির বয়স 9 বৎসর মাত্র। ইহাতেই নাকি আমার দিদিমার চক্ষে নিদ্রা ঘুচিয়া গিয়াছিল মেয়েরা বড় হইয়াছে বলিয়া। কোনো বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ হইলে ছোট দিদিকে নেওয়া হইত না। অত বড় অবিবাহিতা মেয়েকে ঘরের বাহির অর্থাৎ অন্যের বাড়িতে যাওয়া কিছুতেই সম্ভব হইত না। এইবার উনি কিন্তু নিজের বিয়ের গল্প লিখছেন। এই সময় একদিন গ্রামের বাড়িতে বিকেলবেলা ছোট দাদামশাই আমাকে বলিলেন, চল আমরা তোর পিসিমার বাড়িতে বেড়াইতে যাই। পিসিমার বাড়ি অতি নিকটবর্তী গ্রামে 1 মাইলের মধ্যে। পিসিমা তো আমাদের পরম স্নেহশীল, তাহার বাড়িতে যাইব আমাদের মহা আনন্দ। ছোটর দল আমরা নাচিয়া উঠিলাম। আমরা কে কে গিয়াছিলাম তাহা ঠিক স্মরণ নাই, তবে আমার এক খুড়তুতো ভাই একজন গিয়াছিল সে কথা খুবই মনে পড়িতেছে। ধীরে আস্তে অথচ অতি উৎসাহে বাড়ি হইতে রওনা হইয়া পিসিমার বাড়ির গ্রামের দিকে অগ্রসর হইতেই দেখিতে পাইলাম দাদা যেন পূর্বগামী পথের দিকে চাইয়া চাইয়া একটু স্লথ পদবিক্ষেপে অগ্রসর হইতে লাগিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল 3টি যুবক দাদার ওই লক্ষ্যস্থান হইতেই আগাইয়া আসিতেছে। এদিকে দাদা চলার গতিটা ক্রমেই কমাইয়া দিতে লাগিলেন। ইহার কারণ কিছুই বুঝিলাম না। আমি বারবার পিসিমার বাড়িতে যাওয়ার জন্য তাগিদ দিয়াই চলিলাম। ইত্যবসরে সেই মানুষ 3টি আসিয়া দাদার সঙ্গ লইলেন। তন্মধ্যে একটিকে খুবই চিনিয়া ফেললাম। গ্রাম সম্পর্কে তিনি আমাদের কাকা হন। ঢাকা ছাড়িয়া গ্রামে আসিয়াছি অনেক দিন, সেই কাকাকে দেখি নাই, তাই তাকে দেখিয়া খুবই খুশি হইলাম ও নানারূপ কথাবার্তা বলিতে লাগিলাম। এদিকে
দাদা তো আধা ইংরেজি আধা বাংলায় অনেক কথাবার্তা চালাইয়া যাইতে লাগিলেন ওই লোক দুটির সঙ্গে। এদিকে সূর্যদেব পাটে বসিয়াছেন। আমরা তো পিসিমার বাড়িতে যাওয়ার জন্য অতিশয় ব্যগ্র হইয়া উঠিলাম। প্রথমে ভাবিয়াছিলাম ওই লোকেরাও বুঝি পিসিমার বাড়ির দিকেই কোথাও যাইবে, কিন্তু দেখিলাম তাহা নহে। একটি ঘন পল্লবযুক্ত আম গাছের তলায় যাইয়া বেশ একটু গড়িয়া বসিয়া গল্প গুজব চালাইয়া যাইতে লাগিল। এদিকে কি হইল, কেনই বা হইল জানি না। আমার খুড়তুতো ভাইটি আমাকে বলিয়া বসিল, ছড়দি তোর না বিয়া। এই কথা বলিতেই সবাই যেন একটু হাসিতে লাগিল। আমি চুপ বলিয়া এক ধমক দিয়াই আমবাগানের মধ্যে দূরে সরিয়া যাইয়া বসিয়া পড়িলাম ও মনে মনে দাদার মুণ্ডপাত করিতে লাগিলাম। পিসমার বাড়িতে না লইয়া যাওয়ার দরুন কি আর করিব। গাছের তলায় বসিয়া রইলাম ও হঠাৎ আমার অতি শৈশবের কথাটা মনে জাগিয়া উঠিল। এমনিভাবে 5 বৎসর বয়সে দিদিকে বলিয়াছিলাম, দিদি দিদি তোর নাকি বিয়া। এখন আমার এই 10 বৎসর বয়সের ভাইটিকে ধমক দিয়াই আমার সেই পুরনো কথাটা মনে হইতেই উহাকে কোলের কাছে টানিয়া লইয়া উহার মনের অবসাদ দূর করিতে ব্যস্ত হইয়া রইলাম। ভাইটির তখন বয়স 5 বৎসর ছিল। এদিকে সন্ধ্যা হইয়া আসিল। মানুষ 3টি যথাসময়ে চলিয়া যাইতেই দাদা বলিয়া উঠলেন, আজ আর পিসিমার বাড়ি যাওয়া হইবে না, বেলা একেবারে শেষ হইয়া গিয়াছে। রাগে দুঃখে বাড়ির দিকে রওনা হইলাম। বাড়িতে পৌঁছেতে দেখিতে পাইলাম সব মেয়ের দল ছাতে উঠিয়া কি যেন দেখিবার জন্য উঁকি ঝুঁকি মারছে। ক্রমে সবই প্রকাশ পাইল। গ্রামের ছেলেটি গোপনে তাঁর এক আত্মীয় বাড়িতে আসিয়া বন্ধুগণ সহ আমাকে দেখিয়া গেলেন। ব্যাস, আমি তো লজ্জায় মরিয়া গেলাম ও সেই নির্লজ্জ লোকটির ওপর বিষম রাগিয়া রহিলাম। দুটি আত্মজীবনী দু ধরনের। একজনের সারা জীবন কেটেছে প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে, দারিদ্র্যের সঙ্গে নানান শারীরিক অসুস্থতার সঙ্গে তিনি জীবন কাটিয়েছেন। আরেকজনের স্মৃতিচারণায় কেবল আনন্দ। দিদির বিয়ে দিয়ে শুরু করেছিলেন আর নিজের বিয়ের কথা হচ্ছে সেইখানে শেষ করেছেন। দুজনেই ছোট মেয়ে, দুজনেরই অল্প বয়সে বিয়ে হয়েছে। আমোদিনী পড়াশুনো সেরম করতে পারেননি, আর মনদা দেবী স্কুলে গেছেন। আর কি অদ্ভুত দেখুন মায়েদের চরিত্র। আমোদিনীর মা নিজের মেয়েকে টাকা জন্যে বিক্রি করে দিলেন। মানে বিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আমোদিনী নিজেই লিখেছেন তার মা খুব টাকা ভালোবাসিতেন। তাই জন্যে বাবার অসুখ দেখে তাড়াতাড়ি পাছে এই টাকা পয়সার লেনদেন বন্ধ হয়ে যায়, চতুর্থ পক্ষের এই বরটির সঙ্গে ওকে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হলো, মানে তার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হলো। অপরদিকে মনদা, তিনি স্কুলে পড়েছেন। তার মা যখন বিয়ের জন্যে তাকে ঢাকা ছেড়ে গ্রামে চলে আসতে হলো, মা তার মন ভালো করার জন্যে তাকে প্রচুর বই কিনে দিতেন, তাকে পড়াতেন। এমনকি তারা যখন চড়ুই ভাতিতে কোথাও মনদারা যেতেন সব ভাই বোনেরা মিলে, মা সেখানে রান্না বান্না তাদের অনেক রান্নার জোগাড় করে দিতেন। সব কিছুতেই দেখতেন যাতে মেয়ের দুঃখ না হয়, মেয়ে যাতে আনন্দে থাকে। আমোদিনীর স্বামী ওর পরিবার বেদ চর্চায় পরিবারের খ্যাতি ছিল, তাই তিনি নিজেও সংস্কৃত পড়েছেন এবং ত্রিপুরার রাজবংশের রাজবৈদ্য ছিলেন। মনদা দেবীর স্বামী সম্বন্ধে বেশি কিছু জানা যায় না, যেটুকু ওর বইয়ে তো কিছুই নেই। যেটুকু জানা গেছে পরে যে তিনি বগলামোহন দাশগুপ্ত প্রেসিডেন্সি কলেজে পড়তেন, তারপরে ওখান থেকে পাশ করে প্রখ্যাত আইনজীবী হয়েছিলেন। আমোদিনীর মৃত্যু হয়
1939 সালে, আর মনদা দেবী মারা যান 1963 সালে। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আমাদের নিশ্চয়ই জানাবেন। আপনাদের মতামত পেলে আমাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন বা আগের পর্বগুলি দেখেননি, তাদের জন্য কয়েকটি লিংক দেওয়া রইল। ভালো থাকবেন।